ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে, উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। নায়িকা অপু বিশ্বাস কি আসলে কোনো হিরো সংকটে ভুগতেছেন কিনা? বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরেই নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয়, মানে এটা কি আসলে বীরের কারণেই? তোমার দৃষ্টিতে আসলে নায়িকা পরি কেমন? দর্শক আমন্ত্রণ বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। আচ্ছা, ঈদের পরে আমরা মনে হয় যে শিল্পী সমিতির একটা প্রোগ্রামে বা নির্বাচনে তোমাকে আসলে আমরা দেখতে পেয়েছিলাম। তো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যদি কিছু জানাতে চাও তোমার। হ্যাঁ, এটা ঠিক কথা। মানে শিল্পী সমিতির প্রোগ্রামে আবার সাংবাদিক ভাইদের সাথে আমার দেখা হয়েছিল, কথাও হয়েছিল। তবে যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কিছুদিন আগেই আমরা মনে হয় দেখলাম শিল্পী সমিতি একটা অপ্রীতিকর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় বলবো ঘটে গেছে। কারণ আসলে এই যে তোমার আমার শুরুটায় আমি কথাটা বললাম, ওই রেশটা ধরেই বলি। আসলে একজন অভিনেতা অভিনেত্রী এবং একটা সাংবাদিক কিন্তু খুব ভালো একটা বন্ধু। এই কারণে বন্ধু, বিশেষ করে বিনোদন সাংবাদিক যারা, তারা কিন্তু সিনেমার একটি অংশ, সিনেমার একটি পার্ট। আমরা অভিনয় করি এবং সেই প্রচারণাটা কিন্তু সাংবাদিকরাই করে। তার মানে কি একে অপরের পরিপূরক একটা। তো সেই জায়গা থেকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা শুনেছি, আমি খুব দুঃখ পেয়েছি। আমি এই কারণে দুঃখ পেয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এতদূর বাড়ানোর কিছু ছিল না। আর এতদূর যেহেতু বাড়ানোর কিছু ছিল না, এবং বিগত দিনে আমি দেখেছি যে সাংবাদিকদের মধ্যে একটা ঐক্যবদ্ধতা আছে। তো সেম থিং যদি আমরা বলতে পারি, শিল্পীদের মধ্যেও কিন্তু একটা ঐক্যবদ্ধতা আছে। আসলে বেলা শেষে কোথায় জানি আমাদের একটা পরিবারে একটা মিশ্রণ আছে। কিন্তু আমি চাই কি, অ্যাজ এ অপু বিশ্বাস বিভেদটা চাই না। বন্ধুত্ব, ভাই, পরিবার, এটা আমরা একই থাকতে চাই, বিনোদন সাংবাদিক এবং শিল্পী। যার জন্য যে ঘটনাটা ঘটেছে, আমি রিকোয়েস্ট করব যে ঘরের জিনিসটা ঘরেই থাকুক, এটা যেন বাহিরে না আসে। কারণ মানুষকে জানানোর তো আমার কিছু দরকার নেই। বেলা শেষে তো আমরাই আমাদের মধ্যেই থাকতে হবে। যাই হোক, কিন্তু তারপরে যে অপ্রীতিকর ঘটনা, এটা আসলে আমাদেরকে সবাইকে নাড়া দিয়েছে যে আসলে আমি রিকোয়েস্ট করব আমার অনেক প্রোগ্রামে হয় কি, অনেক সাংবাদিকদের মধ্যে একটা কেমন জানি হয়ে যায়, কথা কাটাকাটি, একসঙ্গে অনেকগুলো মানুষ জড়ো হলে যা হয়। কিন্তু আমি না খুব প্রাউড করতে চাই। আমি জাস্ট খালি যে কোনো সাংবাদিক বা কাউকে যদি বলি, এই আমি দিদি আছি না, ছোট ভাইয়ের মতো তোমরা, কেমন যেন আমাকে অন্যরকম লেভেলে ভালোবাসে। এটা ম্যাজিকটা কি আসলে? সবাই না, ম্যাজিকটা না, দিদিকে রেসপেক্ট করা বা ভালোবাসা। আসলে দিদি একটাই, আমি বলতে চাই আজকে এই তোমার এই প্রোগ্রামের মধ্যে দিদি একটাই। আর তারা যে আমাকে এত আদর করে, ছোটরা আর বড়রা আমাকে অসম্ভব স্নেহ করে। আর রেসপেক্টের জায়গাটা আসলে আমি সত্যি, এটা আমার অনেক বড় একটা অ্যাওয়ার্ড। আমি সাংবাদিকদের কাছে, ভাই বোন যারা আছে, মেয়ে সাংবাদিক, ছেলে সাংবাদিক, সকলেই মানে দিদি বলেছে মানে কোনো ঝামেলা হবে না। আমার একটা প্রোগ্রামের কথা আমি বলি, প্রোগ্রামে বেশ কিছু অ্যারেঞ্জারদের মধ্যে, সাংবাদিকদের মধ্যে একটা কথার কাটাকাটি, একটা বাকবিতণ্ডা চলে আসে। সেই সময় আমি যখন একবার বললাম, যে সাংবাদিকের সাথে কিন্তু ঘটনাটা ঘটেছে, তাকেই আমি বললাম যে আমি বলেছি না, দিদি বলেছে, তুমি কেন ইয়ে করছো? দিদি বলেছে আসো। আচ্ছা দিদি, মানে আমি না জাস্ট, আমি জানি না, তো আমি সত্যি রিকোয়েস্ট করে বলতে চাই কথার সূত্র ধরে যে প্লিজ আমরাই কেউ কথা না বাড়াই। সাংবাদিক, আর্টিস্ট কেউই আলাদা নয়, আমরা এক পরিবার। পরিবারের মানুষের মধ্যেই ছোটোখাটো প্রবলেম হবে, সেটা যেন বড় অবধি না গড়ায়। কারণ বেলা শেষে আবার সকলের সাথে দেখা হবে, সকলের ভালো মন্দ। তার মানে বিষয়টা দাঁড়ালো যে ওইখানে ওই বলার লোকটা হয়তো ছিল না, যে হয়তো গার্ডিয়ানটা। যে কথাটা তুমি বলে ম্যাজিক, কেন ম্যাজিকটা আমার মনে হয় যে আমার গার্জিয়ানশিপ, আমার মেইনটেনের ব্যাপারটা। আর সেটা হয়তো বা তারা খুব পজিটিভলি রিসিভ করে, এটার জন্য আমি অনেক লাকি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরি সাংবাদিক ভাই বোনেরা। চলচ্চিত্রে চলে আসি। শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, এদের পরেই অপু বিশ্বাসের একটা অবস্থান তৈরি হয়েছে এবং সেটা আগে থেকেই। কিন্তু এর পরবর্তীতে যে সমস্ত হিরোইনরা আসছে, অনেকে হারাই গেছে, অনেকে আবার এখন নতুন প্রজন্মের হিরোইনরা কাজ করতেছে। তো সেই জায়গা থেকে ওই সময়ের হিরো অনেকেই আবার নেই, শাকিব খান বাদে। তো নায়িকা অপু বিশ্বাস কি আসলে কোনো হিরো সংকটে ভুগতেছেন কিনা কাজের ক্ষেত্রে? একদমই না। কে বললো? একদমই না, আমি কাজ করছি আর আমি অনেক বিজি। সো আমার কাজের জন্য সেই সময়টা দরকার। এবং এই প্রজন্মের বেশ কয়েকজন হিরোর সাথে কাজ অলরেডি হয়ে গেছে, বাপ্পি চৌধুরী, সাইমন সাদিক, জয় চৌধুরী, এদের সাথে কাজ হয়ে গেছে। আর অনেকের সাথেই হবে, দেখা যাক। মানে কাদের সাথে কাজ করতে কমফোর্ট এদের ভিতরে? না, আমি একজন আর্টিস্ট, এটা হচ্ছে আমার কমফোর্টেবল জায়গা, যে আমি একজন অভিনেত্রী, দ্যাটস ইট।
তোমার প্রোডাকশন থেকে আসলে ফিল্ম কবে আসবে? তুমি ঘোষণা দিয়েছিলে যে বছরে একটা সিনেমা। ওয়েট অ্যান্ড সি, কারণ আমি তো অস্তিত্ব সংকটে ভুগি না যে এখনই আমার প্রমাণ দিতে হবে। সবাই দেখবে আর সবাই বিবেচনা করবে, দ্যাটস ইট। জয়ের বিদেশ যাওয়া নিয়ে তোলপাড়, যে অনেকেই বলতেছে যে কেন জয়কে বিদেশে পড়াশোনার জন্য যেতে হবে বা এখনই কেন, আসলে এর পিছনের কারণ কি? এক কথাই বলতে চাই, আমি আসলে এই যে ওপেনলি বলা যে আমরা কোয়ালিটি টাইম কাটাচ্ছি, আমি আমার বাচ্চাকে কোয়ালিটি টাইমই শেখাতে চাই না। বিকজ বাবা মা হচ্ছে স্বর্গীয় জিনিস, যেমনটা আমার বাবা মা আমার কাছে ছিল। তো স্বর্গীয় ব্যাপারটা এটা একটা হ্যাভেন, সো এই হ্যাভেনেই থাকুক। কারণ বাবা মা একটা সন্তানের কাছে না রেসপেক্টের জায়গা, অন্যরকম লেভেলের, যেটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। সো আমি আমার সন্তানকে ওইটাই শেখাতে চাই। তার বাবাকে নিয়ে কোয়ালিটি টাইম, আমি মনে করি সমস্ত সন্তানই একই। হ্যাঁ, হয়তো বা একজন আমার হয়তো পেটে ধরা হয়নি বা আরেকজন হয়তো পেটে ধরেছে, হয়তো আমি তার অরিজিনাল মা না বা অরিজিনাল কিছু নেই, বাট আমার একটাই কথা, সন্তানের কাছে বাবা মার অবস্থানটা একদমই স্বর্গীয়, একটা হ্যাভেন, একটা রেসপেক্টের জায়গা। সো কোয়ালিটি টাইম এই বিষয়টা তাদের মাথায় এনে, মনে এনে, তাদের ধ্যান ধারণা এনে আমি তাদের কাছে নিজেকে ছোট করতে চাই না। আচ্ছা, তাহলে দাঁড়ালো যে ব্যক্তি জীবনের এই টানহেস্টার এই গল্পগুলো থেকে দূরে রাখতেই জয়কে আসলে একদম বিদেশে পাঠানো। বীর যখন জয়ের স্কুলে ভর্তি হলো তারপরে নাকি জয়কে স্কুল থেকে নিয়ে আসা হয়, মানে এটা কি আসলে বীরের কারণেই নাকি? না, বীরের কারণে না, এটা আসলে এই যে দেখো জয় তার দাদা দাদির কাছে যাচ্ছে, সেটাকে কি নেগেটিভলি প্রেজেন্ট করছে। আমি তো পেছনের খবরগুলো আগে বুঝতে পারি, এটাই আমার জন্য সবচেয়ে মাইনাস। খেয়াল করে দেখো যে একটা রোজার মধ্যে বীরও গেছে, জয় তো আগে থেকেই ছিল, সেইটাকে ওই ব্যাখ্যা না দিয়ে একটা তো উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন, কথাগুলো তো তার পাশ থেকে আসছে, উনি কিন্তু এই ব্যাখ্যাটা দিতে পারতেন যে দুটো সন্তানই ছিল, সুন্দর একটা আমাদের রোজার ফার্স্ট রোজা কেটেছে, অ্যাজ এ ফাদার দুটো বাচ্চাকেই সমানভাবে টাইম দিয়েছে। হয়তো সেক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুটা মা কোথায় ছিল, তখন সে এটাকে অন্যভাবে ব্যাখ্যা দিতে পারতেন। উনি ডিরেক্ট কথা নাই বাচ্চা নাই, মানে ডিরেক্ট যাত্রাবাড়ি। তার মানে কি দাঁড়ালো যে আমরা দেখলাম যে ফ্যামিলি টাইম থেকে শুরু হলো, এখন এসে দাঁড়ালো কোয়ালিটি টাইম। সামনে কি আসবে? বিজনেস টাইম। বিজনেস টাইম। সো ওই জায়গা থেকে দেখো আমি কিন্তু বুঝতে পারি। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে নোংরামিটা, হ্যাঁ, যেটা আমি মোটেও করি না। এবং আমি বললাম না যে আমি আলহামদুলিল্লাহ যে মানে আমার বাবা মা কেউই বেঁচে নেই, বিশেষ করে আমার মা যদি এরকম টিভি প্রোগ্রামগুলো আমার মা খুব দেখতেন, কারণ আমার মার খুব আশাই ছিল যে আমি টিভিতে পর্দায় কাজ করি, যেহেতু মা নৃত্যশিল্পী হতে চেয়েছিলেন, তার এই জায়গাটা অনেক ভালো লাগে। মা যদি দেখতেন যে আমি একটা টিভি প্রোগ্রামে এসে আমি আমার কাজের জায়গাটা বা অন্য জায়গাটা এক্সপ্লেন না করে ব্যক্তি জীবন নিয়ে কোয়ালিটি টাইম নিয়ে, মানে কোয়ালিটি টাইম কিন্তু বাংলায় খুবই খারাপ ভাবে বোঝায়, তাই না? পার্সোনাল সময়, তো পার্সোনাল সময় তো এটা আসলে খুবই বাজে একটা ব্যাখ্যা দেয়, তাই না? তো এই বাজে ব্যাখ্যাটা ধরো আমাকে দিতে হচ্ছে, আমার মা বাড়িতে উঠতে দিত না, তো মাকে তো আমি আর অমান্য করতে পারতাম না, কারণ আমাদের ফ্যামিলির শিক্ষাটা এরকম যে নিজেকে ভদ্রভাবে প্রেজেন্ট করো, নিজে ভদ্র হও, অন্যকে তখন শেখাও। তুমি কার হাত ধরলে, কার সাথে ঘুরে বেড়ালে, সেটা আমার জানার কোনো ইচ্ছে নাই। এমনকি হাজব্যান্ড ওয়াইফ হোক বা বয়ফ্রেন্ড হোক, তাও তুমি সামনে দাঁড়িয়ে যে মর্যাদাটা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে, যেটা আমাদের পারিবারিক শিক্ষা, তো আমার পরিবারের শিক্ষাটাই এমন। এই কোয়ালিটি টাইম আমি কখনোই বলতে শিখিনি, ওয়ার্ডটা আমি জানতাম কিন্তু বাবা মার ভয়ে কখনো বলা হয়নি, যেটা ব্যাখ্যা আজকে দিতে হচ্ছে। তো সেই জায়গা থেকে দেখো উনি কিন্তু এই কথাটা বলতে পারতেন, যেটা আমি পয়েন্টটা আসি। স্কুলে ধরো ফাদার তো এক, তো অনেক মিটিং থাকে, ক্যাম্পাস এক, ফ্লোর এক, তখন হয়তো গিয়ে বলতো যে, তখন আর একটা বলতো যে আমি তো স্কুলে গিয়ে কোয়ালিটি টাইম কাটাচ্ছি, ওর মধ্যে অপু জয়ের প্রেজেন্টেশন নিয়ে চলে আসছে। তখন ব্যাপারটা আমি কি ব্যাখ্যা দিতাম তোমাকে যে স্কুলেও কোয়ালিটি টাইম কাটানো যায়? মানে এসব ঝামেলা থেকে এড়ানোর জন্যই আসলে জয়কে ফিরে নিয়ে আসা। আচ্ছা, আমরা ভিন্ন প্রসঙ্গে যাই। তুমি তোমার মনের মানুষের সাথে আসলে কোনো স্পেশাল কোনো স্মৃতিচারণ আছে কিনা মনের মানুষকে নিয়ে, এবং সেই মনের মানুষ কে, এবং এটা যদি ব্যাখ্যা করো। আসলে সত্যি বলতে গেলে কি, আগে যদি জানতাম ছবি তুলে তুলে রেখে দিতাম। একটা ছবি আছে মনে হয়, কখনো দেখি সময় পেলে ছাড়বো, আবার ছাড়লে মনে হবে নকল। সেটা হচ্ছে পিপি আইল্যান্ডে গিয়েছিলাম আমি, সাকিব, আমরা পিপি আইল্যান্ডে গিয়েছিলাম। তো আমি যেহেতু একটু সুইমিং কম পারি, এখনো পানি ভয় পাই, তো ওখানে খুব মজার মেমোরিজ ছিল আমাদের। এবং সব থেকে একটা বাজে
মেমোরিজও আমি বলবো, পাশাপাশি ওর যখন সিক হয়ে যায়, ও হচ্ছে মাউন্ট এলিজাবেথে ভর্তি ছিল প্রায় 4 দিন। 2 দিন তো একদমই তার জ্ঞান ছিল না, মানে আমি যে কী অবস্থায় ছিলাম, এবং রুগীর কাছে আমাকে যেতে দিত না। অর্চার্ড রোডে আমি ইয়র্ক হোটেলে উঠেছিলাম, তো শুধু বলা হয়েছিল যে একটা পাউরুটি ছেঁকে খাওয়াতে হবে। এখন সেই পাউরুটি তোমার দুপুর রাত, আর ওটা তো হোটেল ছিল, আমি যে তোমার কেটলি আছে না গরম পানি করে, ওইটার মধ্যে পাউরুটিকে করে ওটা যখন গরম হতো তখন হচ্ছে গিয়ে এরকম একটা ফোক দিয়ে আমি নিচে রেখে উঠিয়ে ছেঁকে ছেঁকে তার জন্য নিয়ে যেতাম। তারপরে ওকে গলা ভাত খেতে হবে, কিভাবে যে আমি আবার একটা রাইস কিনে, যেহেতু হোটেলে ওটা মানে কুকিং করতে দেয় না, পরে আমি অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বুঝিয়ে, যেহেতু আমি হসপিটালে একজন রুগী আছে, তো এই রকম করে তাকে আমি হচ্ছে টেক কেয়ার করেছি। কারণ তার একদম ফুল গলা ভাত খেতে হতো, প্রায় 4 দিন ফুল গলা ভাত খেতে হয়েছে যখন ওই সিঙ্গাপুরে ছিল, মানে একটু সিক হয়ে গিয়েছিল, তার চিকিৎসার জন্য তার একটা মেজর একটা অপারেশনও হয়েছিল মুখে। তো এই একটা ব্যাপার। তারপরে পরের বছরে তখন বললো যে ঠিক আছে আমরা কোথাও ঘুরতে যাই 31st জন্য। তো আমাদের শুটিংও হচ্ছিল অবশ্য ব্যাংককে। তো যখন শুটিং ইউনিট চলে আসছে, তারপরে ওই মেক প্ল্যান আমরা পিপি আইল্যান্ড গিয়েছিলাম। তো আমার না দুঃখের বিষয়, কখনো যে হ্যাঁ সম্পর্কে মানে আসলে অস্তিত্ব সংকটে ভোগার জন্য আমাকে ছবি তুলতে হবে, এবং বই লিখতে হবে গীতবিতানের মতো, আসলে এগুলো আমি শিক্ষা পাইনি। মধুর একটা সম্পর্ক ছিল অফকোর্স, আচ্ছা এখনো আছে, অনেক কিছুই আছে, সব ছবি তো আমার দেওয়ার দরকার নেই প্রুফ করানোর জন্য। ইনফ্যাক্ট দেখো আমি একটা কথা বলি, বাবুর দাদি উনি হজ করেছেন, হ্যাঁ খুব স্বাভাবিক, তোমরা হয়তো দেখে থাকতে পারো যে ভোটের সময় তার ছেলের সাথে ভোট দিতে গিয়েছিলেন, হ্যাঁ তাকে তোমরা মাথায় হিজাব পরা দেখেছো। তুমি জানো যে একটা ছবি লিক হয়েছে, ওনার মাথায় কাপড় নাই, উনি কি পরিমাণ হার্ড হয়েছে এই ব্যাপারটা কি তোমরা জানো? অনেক হার্ড হয়েছে ভীষণ। উনি খালি মানে বলতে বলতে খুব মানে ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়ায় এসে পড়লাম অপু, যে আমি হজ করেছি, আমি একটা বয়স্ক মানুষ, আমার মাথায় কোনো কাপড় নেই, কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা, কারণ আর কারোর সাথে তো তুলতে পারিনি, বিধায় আমারটাকে ইউজ করতে হয়েছে। তো ভীষণ কষ্ট পেয়েছেন উনি। কারণ দেখো ওই পিকচারটা তো বুবলির পেজ থেকে আপলোড করা হয়েছিল। আমি আসলে এত ডিটেইল বলতে চাই না, আমার মনে হয় যারা বোঝার ডেফিনেটলি বুঝতে পারছে। তো ওনার মাথায় কাপড় নেই, হ্যাঁ কারণ উনি হজ করা মানুষ, উনি আর কিছু না হোক, উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন না। এটা আবার বাবুর দাদা হচ্ছে তো প্রত্যেক দিনই নামাজে যান, এটা নামাজেও খুব ব্যাডলি আলোচনা হয়েছে যে এটা কেমন ধরনের কথা। তো সে যদি একটা পরিবারের অংশ মনে করেন, তার দায়িত্ব ছিল না যে একজন মানুষ হজ করা, তার মাথায় কাপড় আছে কিনা, সে হয়তো বা বোঝেনি বা এত চিন্তা করেনি যে সব সময় তো অস্তিত্বের কারণে যে কোনো কিছু প্রুফ রাখতে হবে। হ্যাঁ সেশন করাটা জরুরি, যেমনটাই যে আমি প্রোগ্রাম করছি, এটা একটা রাইজিং বিডির স্পেশাল প্রোগ্রাম, যেটা দর্শক দেখবে আর রাইজিং বিডির রিচ বাড়বে বা পরিচিতি বাড়বে, আদারওয়াইজ তো নাথিং, রাইট? তো সেম থিং, এটা তার ওনারা বয়স্ক মানুষ, এগুলো ওনাদের মাথায় নেই, তো না ওনাদের এগুলো মাথা ব্যথায় নেই। এবং ওনার ছেলে যে এত বড় সুপারস্টার, উনি এটা বোঝেনও না। ওনারা ওনার ছেলেদেরকে ট্রিট করে ঠিক বাচ্চাদের মতো, মানে খাবি তো খাবি, না খাইলে না, এরকম আর কি, খুবই আদর করে, মানে বাচ্চার মতো এখনো। তো ওই জায়গা থেকে এই বিষয়টা আসলে উনি খুবই ভারাক্রান্ত হয়েছেন। দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা হাউজিং নিবেদিত রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণে সঙ্গেই থাকুন। ঢাকার যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে কার্যকরী ও আধুনিক মাধ্যম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল কানেক্টিং পয়েন্ট থেকে স্মার্ট সিটি বসুন্ধরা আবাসিক এলাকার দূরত্ব মাত্র 2 মিনিট। তাই যোগাযোগ অবকাঠামোর অনন্য এক উচ্চতায় আজ বসুন্ধরা হাউজিং। আজই বুকিং দিন আপনার আগামীর বিনিয়োগের ঠিকানায় স্মার্ট সিটি বসুন্ধরা হাউজিং এ। বসুন্ধরা হাউজিং। দর্শক ফিরে এলাম বিরতি শেষে, সঙ্গে আছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাস নিজের ব্যবসা নিয়ে খুব বেশি সময় কাটাচ্ছেন এবং সেখানে বেশ ভালো সময় দিচ্ছেন, কিন্তু যতদূর জানি অপু বিশ্বাস ছোট সময় থেকেই ব্যবসা বা নিজে ইনকামের ব্যাপারটা তার মাথায় ছিল। তো সেই মেমোরিজগুলো আমরা শুনতে যাচ্ছিলাম যে ছোট সময়ের।
আমি যে ব্যবসায় পছন্দ করি এটা আমার বাচ্চার বাবাও জানে, কারণ এসকে ফিল্মের সাথে কিন্তু আমার অনেক অনেক মোটিভেশন ছিল, না করতেই হবে এরকম। আর আমার বাবা কাকারা যেহেতু ব্যবসা, ওই জায়গা থেকে আর আমার কাছে মনে হয় কি ইন্ডিপেন্ডেন্টের একটা না অন্যরকম ভালো লাগা কাজ করে, অন্যরকম একটা কনফিডেন্ট কাজ করে। সো ওই জায়গা থেকে আসলে সত্যি বলতে গেলে আমি ছোটবেলায় যেমন ক্লাস 5 বৃত্তি পেয়েছিলাম, তখন আমি 2টা স্টুডেন্ট পড়িয়েছি। সো আর্নিংয়ের বিষয়টা এবং নিজে সচ্ছল হওয়াটা, এটা আমার কাছে অনেক ভালো লাগে একটা কাজ করে। আচ্ছা, এই যে শাকিব খানের এসকেপ প্রোডাকশন নিয়ে তুমি বলছিলা, তো ওনারও প্রোডাকশন হাউস আছে, এখন তোমারও আছে, সেক্ষেত্রে দুজনে জয়েন্ট ভেঞ্চারে একটা ফিল্ম হলে? ওরে বাবা, ওনার প্রত্যেকটা জিনিসই আসলে এক্সেপশনাল এবং উনি অনেক বিগ 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 সুপারস্টার ইন বাংলাদেশ রাইট নাও, আই থিঙ্ক গ্লোবালি হয়ে যাচ্ছে। কারণ আমি একটা কলকাতার কয়েকটা আর্টিস্টের আমি ওনার এরকম ব্যাখ্যা দেখেছি যে সেই আর্টিস্টের কথাও বলছে একটা দর্শক কোনো একটা দেশে গিয়ে, পাশাপাশি বলছে শাকিব ভাইও আছে। সো এটা শুনলে অনেক ভালো লাগে। আর ওনার প্রোডাকশন হাউস তো অনেক বিগ একটা প্রোডাকশন হাউস, সো ওনার সাথে এই চুনোপুটির কথা একদমই বলা উচিত নয়। তবে হ্যাঁ, একজন প্রযোজক আছে ডেফিনেটলি, সে অনেক বড়, এসকের থেকেও হয়তো বড়, সেটা হচ্ছে জয়, মানে আব্রাম খান জয়। এই প্রযোজক হয়তো অনেক বিশাল কিছু। তো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার জয়েন্ট ভেঞ্চার এটা হয়তো বা সম্ভব না, কারণ কি অনেক বিশাল তো উনি, আমারটা তো একদম ক্ষুদ্র। নায়িকা অপু বিশ্বাসের সাথে এক হিরোইনদের সাথে খুব ভালো সম্পর্ক, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান। বিভিন্ন সময় আমরা একসঙ্গে আড্ডা দিতে দেখেছি বা অনেক সময় স্ট্যাটাস দিতে দেখেছি। তো এটা আসলে অপুর কারিশমাটা কি? কারিশমা না, এটা আসলে ভালোবাসা, রেসপেক্ট। আর আমি সেটা করতে পেরেছি, তার জন্য তারাও আমার কাছে আসেন এবং সত্যি নিজের কাছে অনেক বেশি গর্ববোধ লাগে যে আমাকে নিয়েও না ওরা একটা কথা বা স্ট্যাটাস দিতে হলে অনেকটা সময় ধরে ভাবে যে কোন কথায় কোন কিসে আমার দিদিটা সম্মানিত বোধ করবে। সো এটা আসলে কারিশমা বলবো না, এটা বলবো যে এটা আমার অ্যাওয়ার্ড একটা প্রাপ্তি। এখন এটাকে আবার কেউ একটু বাঁকা চোখেও দেখছেন, যে বলতে চাচ্ছেন যে তার সেই দক্ষতা নেই তাই বাঁকা চোখ। সোজা সাপটা কথা, যখন আমি কোনো কিছু কাজ করতে পারবো না তখনই আমি বাঁকা চোখে দেখবো, এটাই স্বাভাবিক। তো সেটা বহিঃপ্রকাশ চলে আসে। যেমন আমরা অনেক সময় দেখেছি যে পরিমণির সাথে নায়িকা বুবলির একটা বাকযুদ্ধ স্ট্যাটাসের মাধ্যমে, ওই যে আমরা পয়লা বৈশাখে ওনার একটা জায়গায় করাচ্ছে এবং তোমার দিকে ইঙ্গিত দিচ্ছে। পয়লা বৈশাখে আমি একটা জায়গায় বলেছিলাম যে উনি আসলে পরিচিতি মানে পরিচিতি অস্তিত্ব সংকট, একটা পরিচিতি সংকটে ভুগছেন। ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে, উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। তো নিজের আইডেন্টিটির জন্য তোমাদেরকে ব্যবহার করছে বিষয়টা এরকম। যার জন্যই উনি যখন 2-3টা ভিডিও ছাড়লেন আমাকে নিয়ে, তারপরেই দেখলাম যে উনি অন্য দেশে একটা বিদেশের মাটিতে একটা পয়লা বৈশাখের গানের অনুষ্ঠানের একটা পেয়েছেন, ইনভাইটেশন পেয়েছেন টাকার বিনিময়ে। তো এটা তার জন্য প্লাস ছিল। এইতে আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে নিয়ে করে কেটে খাক, কারণ আমি তো আর্টিস্ট মানুষ না, আমি তো ঘরে রাখার বা স্তূপে সাজানোর কিছু নেই, আর আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না। সো আমার কাউকে প্রয়োজন হয় না। তো মাঝে মাঝে হাস্যকর লাগে যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি। আসলে আমরা আগে না তারা আগে, এটা হচ্ছে কথা। মানে মুরগি আগে না ডিম আগে, বিষয়টা এরকম হয়ে গেছে। আচ্ছা, পরীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্যাটাস বা মন্তব্য বা যেটাকে ট্রোল বলে এরকম হয়ে থাকে। তোমার দৃষ্টিতে আসলে নায়িকা পরী কেমন? এক বাক্যে বলবো, আগে পরী কি ছিল আমি জানি না, ব্যাখ্যাও দিতে চাই না। মা পরী আজকের ডেটে অপু বিশ্বাসও মা পরী হতে পারেনি। ও এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে। কারণ আমি আমার সন্তানকেও বড় করার জন্য আমার মার সহযোগিতা নিয়েছি, আর ভেরি রিসেন্ট তো নানাও মারা গেছে। সত্যি কথা বলতে গেলে কি, অ্যাজ এ মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে, এটা পরীকে যারা কাছে থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবেন না। এক বাক্যে আমি বলতে চাই যে সেলুট মা পরী। তোমাকে আসলে অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য। আমরা প্রাউড যে তুমি এসে অনেক সময় দিয়েছো, গল্প করেছি। আর রাইজিং বিডি দর্শকদের জন্য যদি কিছু তুমি বলতে আর কি। থ্যাংক ইউ তোমাকে আমাকে গেস্ট করার জন্য। রাইজিং বিডির সকল দর্শককে আমার অত্যন্ত ভালোবাসা এবং শুভেচ্ছা বরাবরের মতোই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় বলি যে বাংলা সিনেমার সাথে থাকবেন। আজকে বলতে চাই নতুন কথা, বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানবেন, বাংলা সিনেমা কেন্দ্রিক কথা জানার চেষ্টা করবেন। যখনই কোনো ব্যক্তি জায়গাটা আসবে আপনারা নিজেরা স্কিপ করবেন, কারণ পরিবার সকলের আছে।
এক্সপ্লেন করা এবং ভালো মন্দ তুলে ধরার মধ্যে যে ব্যাখ্যাটা মনে হবে যে সচেতনমূলক, আপনার সন্তান বা আমরা সকলে ভালো কিছু জানতে পারবো, সেটাই দেখবেন। আর রাইজিং বিডি আমার বন্ধু আমাকে এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে অতিথি করে এনেছে, সত্যি আমি নিজেও অনেক বেশি সম্মানিত বোধ করছি। থ্যাংক ইউ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।